গোপাল ভাঁড়কে চেনো না এমন জন বুঝি কমই আছো। গোপাল তো এখন কার্টুনেও আছেন। চলো তাহলে আসল গোপালকে চিনে নিই। প্রায় 200 বছরেরও অধিক আবহমানকাল ধরে প্রচলিত তার জীবন ও সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে লোককথায় এখনও সমহিমায় টিকে আছে। কতগুলি গল্প প্রায় প্রবাদের ন্যায় ব্যবহৃত হয়। তাকে মোল্লা নাসিরুদ্দিন ও বীরবলের সমতুল্য হিসাবে গণনা করা হয়। নবাবের দরবারে 1757 সাল। বাংলা, বিহার ও ওড়িশার নবাব তখন সিরাজউদ্দৌলা। নবাবের বিরুদ্ধে চারদিকে তখন ষড়যন্ত্র। পরিবারের লোকজন আর বন্ধুদেরও অনেকে হাত মিলিয়েছে ইংরেজের সঙ্গে। রাজা কৃষ্ণচন্দ্র নবাবকে সিংহাসনচ্যুত করতে হাত মেলান ইংরেজদের সঙ্গে। কৃষ্ণনগরের সব সভাসদ সমর্থন দেয় রাজাকে, কিন্তু গোপাল দেননি। উল্টো গোপাল রাজাকে বোঝাতে গেলেন। বললেন, ইংরেজরা দায়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। রাজা ও সভাসদরা গোপালকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। মজা করে আরও বললেন রাজা, যদি গোপাল নবাবকে গিয়ে ভেঞ্চি কেটে আসতে পারে তবেই শুধু ইংরেজদের পক্ষ ছাড়বেন। গোপাল কিন্তু সিরিয়াস। ছুটলেন মুর্শিদাবাদ। কিন্তু প্রাসাদরক্ষীরা কি আর গোপালকে ছাড়ে? শেষে উপায় না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে দিলেন কামড়। তবেই না গোপালকে ধরে নিয়ে যাওয়া হলো নবাবের কাছে। শুনে টুনে নবাব বললেন, কে তুমি? কোথা থেকে এসেছ? গোপাল প্রশ্নের উত্তর না দিয়ে শুধু ভেঞ্চি কাটতে লাগলেন। নবাব নির্দেশ দিলেন, ওকে গার্ডে পড়ো। আরও বললেন, তোমার বিচার হবে আগামীকাল। এসবের মধ্যেই গোপাল মীর জাফরকে বললেন, শোনো, আমি এসেছিলাম তোমাদের সবার ষড়যন্ত্র নবাবের কাছে ফাঁস করে দিতে, কিন্তু আমি তা করব না। কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন। নবাব তাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক, কারণ তিনি যে আমার অন্নদাতা, আমার রক্ষক। এসব শুনে মীর জাফর গেল ঘাবড়ে। নবাবকে গিয়ে দ্রুত গোপালের বিচারের আর্জি জানালো। বলল, গোপালকে ফাঁসি দেওয়া হোক। পরদিনই গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো। কিন্তু গোপালের কোনো হেলদোল নেই। সে ভেঞ্চি কেটেই চলেছে। এবার নবাব চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, এ তো উন্মাদ। তিনি গোপালকে মুক্তি দিয়ে দিলেন। গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। কিন্তু কৃষ্ণচন্দ্র কথা রাখলেন না। মনে খুব কষ্ট পেলেন গোপাল। ঠিক করলেন, আর যাবেন না রাজার দরবারে। রাতের অন্ধকারে সপরিবারে কৃষ্ণনগর ছেড়ে চলে গেলেন। এরপর থেকে গোপালকে কৃষ্ণনগরে আর কখনোই দেখা যায়নি। গোপাল ভাঁড়ের এ কাহিনী নিয়ে অবশ্য অনেক বিতর্ক আছে। অনেকে তো মনে করেন গোপাল ভাঁড় বলে বাস্তবে কেউ ছিলেনই না। ঐতিহাসিক বিতর্ক। গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক, গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকে। গোপালের গল্পগুলি সমাজে চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে মতভেদ আছে। অনেকেই মনে করেন গোপাল ভাঁড় নামে নির্দিষ্ট কেউ ছিলেন না, তবে কোনো বিদূষক রাজার প্রিয় পাত্র হন। সেরকম গোপাল নান্নি নাপিত বংশীয় কোনো ব্যক্তি ছিলেন। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই। তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তির কিংবা জায়গা জমির কোনো প্রমাণ পাওয়া যায় না। গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছু জানা যায়নি। নগেন্দ্রনাথ দাসের মতে গোপালের পদবি ছিল নাই। মহারাজ তাকে হাস্যানব উপাধি দান করেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটি সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য বুঝিয়ে উঠেছে ও উঠছে তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ডজাত মনে করে অনেক গোপালের জাতি নির্ণয় করেছেন। পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক, গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে আছেন। খটকা রাজ্য ও গোপাল। গোপাল সম্বন্ধে এটুকু জানার মধ্য দিয়ে সব মিটমাট হয়ে গেলে
এবং নরেন্দ্রনাথ মহাশয়কে এক কথায় গোপালের বংশধর মেনে নিলে কথা ছিল না। কিন্তু খটকা পিছু ছাড়ল না পণ্ডিতদের। তারা বললেন কৃষ্ণচন্দ্র তার সভাসদ কবি ভারতচন্দ্র ও সঙ্গীতজ্ঞ রামপ্রসাদ দুজনকেই জমি দান করেছিলেন। গোপাল যদি কৃষ্ণচন্দ্রের প্রিয়পাত্র ও ওই আমলের লোক হবেন, তবে নদিয়া বা কৃষ্ণনগরে তার কোনো ভূসম্পদ থাকার প্রমাণ নেই কেন? এমনকি কৃষ্ণনগর রাজবাড়ির মহাফেজখানায় গোপালের অস্তিত্ব বিষয়ে কোনো দালিলিক প্রমাণাদি নেই, তার কোনো ছবিও নেই। গোপালের অস্তিত্ব নিয়ে যাদের খটকা বেশি, তারা আরও বেশি মাত্রায় যুক্তি খুঁজে পেয়েছেন ভারতচন্দ্রের কাছ থেকে। মধ্যযুগের বিশিষ্ট এই কবি অন্নদামঙ্গল কাব্যে রাজা কৃষ্ণচন্দ্র ও তার সভাসদদের অনেকের সম্পর্কে লিখলেও লক্ষণীয়ভাবে এতে গোপাল ভাঁড় বিষয়ে টু শব্দটিও নেই। গোপাল যদি তার সমসাময়িক এবং একই সভার সদস্য হতেন, তবে ভারতচন্দ্রের লেখায় তাকে পাওয়া যেতই, এই তাদের ফয়সালা। খটকা আরও আছে। গোপালের অনেক গল্পে তার মা ও স্ত্রীর প্রসঙ্গ আছে, কিন্তু গোপালের মা আর বউ সম্পর্কে ইতিহাস বিস্ময়করভাবে নীরব। তারা বেঁচে আছেন কেবল গল্পেই। ফলে নবেন্দ্রনাথ দাসের লেখা নবদ্বীপ কাহিনী কিতাবটিকে গোপালের এক ব্যক্তি অস্তিত্বের সন্দিহান পণ্ডিতেরা এক ফুৎকারে উড়িয়ে দিতে চেয়েছেন। উপরন্তু প্রশ্ন তুলেছেন গোপালের উত্তরাধিকারী বিষয়ে লেখকের দাবি নিয়েও। গোপালের বড় ভাই কল্যাণের বংশবোধ দিক নাই হলে তার পরবর্তী প্রজন্ম নবেন্দ্রনাথের পদবী দাস কেন? এ সম্পর্কে নবেন্দ্রনাথ নিরুত্তর। তবে তার বর্তমান প্রজন্ম, যারা এখন বাস করছেন কলকাতার সুকিয়া স্ট্রিটের রাধাপ্রসাদ লেনে, তাদের বক্তব্য নরেন্দ্রনাথ নিজেই তার পারিবারিক পদবি পরিবর্তন করেছিলেন। বছর 4 আগে গোপাল ভাঁড়ের সন্ধানে নামে সুজিত রায় পৃষ্ঠার একটি বই লিখেছেন। নবেন্দ্রনাথ দাসের বর্তমান বংশধরদের বক্তব্য ওই বই থেকে উদ্ধৃত। গোপাল ভাঁড় প্রসঙ্গে বইটিতে সুজিতের অনুসন্ধান বিস্তর। বিভিন্ন জনের বিচিত্র লেখাপত্রের সঙ্গে ইতিহাসকে মিলিয়ে তিনি গোটা পুস্তকে খুঁজেছেন হাস্যরসিক গোপাল ভাঁড়ের বাস্তব অস্তিত্ব। বলা ভালো, নানা রকম প্রশ্ন ও যুক্তি খণ্ডন করে গোপালকে নির্দিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত করার দিকেই তার বেশি ঝোঁক। এক্ষেত্রে ওপরে লিপিবদ্ধ খটকাগুলোর জবাবও দিয়েছেন তিনি। গোপালের ভূসম্পত্তির সন্ধান না পাওয়া বিষয়ে তার সিদ্ধান্ত, গোপাল সম্ভবত হাত পাততে জানতেন না। হয়তো সে কারণেই গোপাল মহারাজার দাক্ষিণ্য বঞ্চিত হয়েছেন। তাছাড়া বলার মতো একটি তথ্য আছে বইয়ে। রমেশের মৃত্যুর মাধ্যমে যেহেতু গোপালের প্রত্যক্ষ বংশধারা লুপ্ত হয়ে যায়, সুতরাং জমি জায়গার নথিপত্র তারপর কি হয়েছে কে বলতে পারে? একইভাবে ভারতচন্দ্রের লেখায় গোপালের উল্লেখ না থাকা নিয়ে তার পাল্টা যুক্তি, ঈর্ষা আর আত্মপ্রচারের বাদাড়ম্বরে তিনি, ভারতচন্দ্র, গোপাল ভাঁড়ের মতো বিরল প্রতিভাকে নিঃশব্দে বর্জন করেছেন।